খুব সাধারণ একটা ছেলে, যার স্বপ্নও ছিল খুব সাধারণ। স্বপ্ন দেখেছিল ভালোবাসার নারীকে নিয়ে ছোট্ট সুখের ঘর বাঁধবে। সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে অপর এক নারী, যার একতরফা ভালোবাসা ছেলেটাকে বন্দি করে ফেলে এক অদৃশ্য খাঁচায়। সেই খাঁচা থেকে নিজেকে বের করতে গিয়ে প্রতিশোধের ভয়ানক খেলায় মেতে ওঠে ছেলেটা। কিন্তু এর শেষ কোথায়? ভয়ানক একতরফা ভালোবাসা আর প্রতিশোধের খেলার শেষ পরিণতিই বা কি? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। অনেক প্রতীক্ষার পর চলে এসেছে ইয়ে কালি কালি আঁখে ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অনেকেই হয়তো প্রথম সিজনের স্টোরি ভুলে গেছেন অথবা দেখেননি, তাই দ্বিতীয় সিজনের এক্সপ্লেনেশন শুরু করার আগে খুব সংক্ষেপে প্রথম সিজনের স্টোরিটা জেনে নেওয়া যাক। সিজন 1 শুরু হয়েছিল বিক্রান্তকে দেখিয়ে। এখানে বিক্রান্তকে একজন টেররিস্ট হিসেবে দেখানো হয়েছিল। শুরুতে বিক্রান্ত একটা কথা বলেছিল, টাকা, ক্ষমতা এবং নারী, এই তিনটি জিনিস একজন মানুষকে ধ্বংস করতে পারে। বিক্রান্তের জীবনের এই পরিণতির কারণ হচ্ছে একজন নারী, আর সেই নারীর নাম হচ্ছে পূর্বা। পূর্বা আখিরাজ নামের একজন বড় পলিটিশিয়ানের মেয়ে। আখিরাজ একজন ভয়ানক মানুষ। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য সে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আখিরাজের একজন পালক ছেলে আছে যার নাম ধর্মেশ। বিক্রান্তের বাবা চৌহান আখিরাজের জন্য কাজ করত। পূর্বা এবং বিক্রান্ত একই স্কুলে পড়ত। পূর্বা ছোটবেলা থেকেই মনে মনে বিক্রান্তকে পছন্দ করত, কিন্তু বিক্রান্ত পূর্বাকে সবসময় ইগনোর করত। একদিন পূর্বা বিক্রান্তকে ফ্রেন্ডশিপ করার জন্য প্রপোজাল দেয়। বিক্রান্ত রাজি হয় না। এর কিছুদিন পর পূর্বার পরিবার পড়াশোনার জন্য পূর্বাকে একটি অন্য শহরে পাঠিয়ে দেয়। সেদিন বিক্রান্ত অনেক খুশি হয়েছিল, কারণ তার জীবনের সব থেকে বড় ঝামেলাটা চলে গেছে। এরপর সময় পেরিয়ে যায়। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিক্রান্ত ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় শিখা নামের একটা মেয়ের সাথে বিক্রান্ত সম্পর্কে জড়িয়ে পড়ে। ওরা সিদ্ধান্ত নেয় বিক্রান্তের একটা জব হয়ে গেলেই ওরা বিয়ে করে ফেলবে। বিক্রান্ত বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু বিক্রান্তের বাবা চায় বিক্রান্ত আখিরাজের জন্য কাজ করুক। একদিন চৌহান অনেকটা জোর করেই বিক্রান্তকে আখিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে পূর্বার সাথে বিক্রান্তের আবারও দেখা হয়ে যায়। চৌহান বিক্রান্তকে নিয়ে আখিরাজের কাছে যায় এবং আখিরাজকে বলে বিক্রান্তকে কোনো কাজ দিতে। এর মাঝে পূর্বা তার বাবাকে কল করে বলে বিক্রান্তকে তার প্রয়োজন। তাই আখিরাজ বিক্রান্তকে পূর্বার জুম্মা সেন্টারে কাজ করতে বলে এবং বিনিময়ে 1 লক্ষ টাকা স্যালারি দিতে চায়। বিক্রান্তের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে জবটা অ্যাকসেপ্ট করতে হয়। এরপর পূর্বা বিক্রান্তের ইচ্ছার বিরুদ্ধে বিক্রান্তকে নিয়ে ঘুরতে যায়। এসব যখন শিখা জানতে পারে, সে বিক্রান্তের সাথে রাগারাগি করে। তাই পরের দিন বিক্রান্ত মনে সাহস সঞ্চয় করে আখিরাজকে বলতে যায় সে জবটা করবে না। কিন্তু আখিরাজের বাড়িতে গেলে দেখতে পায় আখিরাজ একজন পুলিশ অফিসারকে হত্যা করছে। আখিরাজের অর্ডার অনুযায়ী ধর্মেশ আরেকজন লোকের সাহায্য নিয়ে পুলিশ অফিসারের পুরো বডি কেটে টুকরো টুকরো করে দেয়। যেহেতু বিক্রান্ত ওদেরকে মার্ডার করতে দেখে ফেলেছে, তাই ধর্মেশ বিক্রান্তের হাত দিয়েই ডেড বডির টুকরোগুলো নদীতে ফেলে দেয়, যাতে বিক্রান্ত এই ব্যাপারে কাউকে কিছু বলতে না পারে। যেহেতু সে নিজেও এই মার্ডারের সাথে জড়িত হয়ে গেছে, তাই কাউকে কিছু বললে সেও ফেসে যাবে। বিক্রান্ত আখিরাজকে কিছু বলতে না পারলেও পরবর্তীতে পূর্বার কাছে গিয়ে বলে, আমি জুম্বা সেন্টারে জব করতে পারবো না। ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। পূর্বা কোনো ঝামেলা না করে বিক্রান্তকে জব ছেড়ে দেওয়ার পারমিশন দিয়ে দেয়। বিক্রান্ত শিখার সাথে দেখা করে এই গুড নিউজটা জানিয়ে দেয়। সে শিখাকে একটা রিং পরিয়ে দেয় এবং খুব শীঘ্রই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিক্রান্ত জব ছেড়ে দেওয়ায় পূর্বা ক্ষুব্ধ হয়ে বিক্রান্তের বাড়ির বিদ্যুৎ এবং পানি লাইন বন্ধ করে দেয়। এসবের কারণে বাধ্য হয়ে বিক্রান্তকে আবারও পূর্বার জুম্বা সেন্টারে জয়েন করতে হয়। বিক্রান্ত বুঝতে পারছিল না কিভাবে ঝামেলা থেকে মুক্তি পাবে। এর মাঝে সে টিভিতে ওই পুলিশ অফিসারের মিসিং হওয়ার নিউজ দেখতে পায়, যাকে আখিরাজ হত্যা করেছে। বিক্রান্ত প্ল্যান করে টেলিফোন বুথ থেকে কল করে পুলিশকে জানিয়ে দেয় আখিরাজ পুলিশ অফিসারকে হত্যা করেছে এবং লাশ টুকরো টুকরো করে পানিতে ফেলে দিয়েছে। বিক্রান্তের ইনফরমেশন অনুযায়ী পুলিশ সেখানে গেলে সত্যি সত্যি অফিসারের ডেড বডির টুকরো খুঁজে পায়। বিক্রান্ত ভেবেছিল এসব করলে সে হয়তো আখিরাজ এবং তার মেয়ের হাত থেকে রক্ষা পাবে, কিন্তু বাস্তবে বিক্রান্তের জীবন ধীরে ধীরে আরো দুর্বিষহ হতে থাকে। একদিন আখিরাজ চৌহানকে ডেকে বলে সে বিক্রান্তের সাথে পূর্বার বিয়ে দিতে চায়। এতে চৌহান আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চৌহান এত বছর ধরে যার গোলামি করে এসেছে, আজ সেই সামনে থেকে আত্মীয়তার হাত বাড়িয়ে দিয়েছে। চৌহানের কাছে এটা ছিল জীবনের সব থেকে বড় পাওয়া। মূলত আখিরাজ রাজনৈতিক কিছু স্বার্থের জন্য বিক্রান্তের সাথে পূর্বার বিয়ে দিতে চাচ্ছে। বিক্রান্ত আখিরাজের তুলনায় লোয়ার ক্লাসের। এমন ফ্যামিলিতে মেয়ের বিয়ে হলে আখিরাজ সর্বস্তরের মানুষের সাপোর্ট পাবে। বিক্রান্ত চৌহানকে বুঝিয়ে বলে, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।
আড়াল থেকে ধার্মেশ বিক্রান্তের কথা শুনে ফেলে। বিক্রান্তকে হুমকি দিয়ে বলে এই বিয়ে তাকে করতেই হবে। ধার্মেশ চলে যাওয়ার পর বিক্রান্ত নিউজে দেখতে পায় পুলিশ অফিসারের মার্ডারের রায় হয়েছে। পুলিশ অফিসারের ড্রাইভার নিজেই এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে। বিক্রান্ত বুঝতে পারে আখিরাজ এত বেশি পাওয়ারফুল যে সে চাইলেই সবকিছু বদলে ফেলতে পারে। বিক্রান্ত এটাও বুঝতে পারে আখিরাজের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই তার। আখিরাজ বিক্রান্ত এবং পূর্বার বিয়ের ব্যাপারটা নিউজ চ্যানেলের মাধ্যমে প্রচার করে। এই নিউজ দেখে শিখা অনেক কষ্ট পায়। বিক্রান্ত শিখার সাথে দেখা করে তাকে সবকিছু জানায়। সে শিখার বাবার সাথেও কথা বলে। সব শুনে শিখার বাবা বলে এই বিয়ে বন্ধ করার একটাই উপায়, এমন কিছু করতে হবে যেন আখিরাজ নিজেই বিয়েটা ক্যান্সেল করে দেয়। বিক্রান্ত প্ল্যান করে একটা মেয়ের সাথে অশ্লীল ছবি তোলে আর সেটা একটা নিউজ চ্যানেলে পাঠিয়ে দেয়, যাতে বিক্রান্তের ইমেজ খারাপ হয় এবং আখিরাজও নিজের ইমেজ ঠিক রাখার জন্য বিয়েটা ক্যান্সেল করে দেয়। এই কাজে বিক্রান্তকে হেল্প করে তার বেস্ট ফ্রেন্ড গোল্ডেন। কিন্তু কোনো একটা কারণে ছবিটা নিউজ চ্যানেলে প্রচার করা হয় না। তাই বিক্রান্ত সাহস করে আখিরাজকে বলে আমি এই বিয়েটা করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। আখিরাজ ওই মেয়ের ব্যাপারে জানতে চাইলে বিক্রান্ত শিখার কথা না বলে অন্য একটা মেয়ের কথা বলে, কারণ ওরা শিখার ব্যাপারে জানতে পারলে শিখাকে প্রাণে মেরে ফেলবে। সবকিছু শুনে আখিরাজ বলে তোমাদের বিয়ের ব্যাপারটা মিডিয়ায় প্রচার হয়েছে, এখন আর বিয়ে ক্যান্সেল করা সম্ভব না, তুমি বরং এখন বিয়ে করে ফেলো, কিছুদিন পর কোনো একটা বাহানা দেখিয়ে ডিভোর্স দিয়ে দিও। আখিরাজের এই প্রস্তাব বিক্রান্তের পছন্দ হয়। সেই ব্যাপারে শিখাকে জানালে শিখাও কোনো আপত্তি করে না। কিন্তু এর কিছুক্ষণ পরেই আখিরাজের লোকেরা শিখার বাড়িতে গিয়ে শিখার উপর হামলা করে। বিক্রান্ত টিভিতে নিউজ দেখতে পায় পানিতে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। ডেড বডির হাতে একটা রিং আছে। রিংটা দেখে বিক্রান্ত চিনতে পারে এই রিংটা সেই শিখাকে পরিয়ে দিয়েছিল। বিক্রান্ত দ্রুত ওই স্থানে যায়। শিখাকে বাঁচানোর জন্য সে নিজেই পানিতে ঝাঁপ দেয়, কিন্তু বিক্রান্ত সাঁতার জানত না। গোল্ডেন বিক্রান্তকে পানি থেকে উদ্ধার করে। ওই মুহূর্তে ধার্মেশ এবং তার লোকেরা এসে বিক্রান্তকে তুলে নিয়ে যায়। ওরা বিক্রান্তকে জোর করে বিয়ের পোশাক পরিয়ে আখিরাজের কাছে নিয়ে যায়। পূর্বা এসে বিক্রান্তের কাছে জানতে চায় সে বিয়েতে রাজি কিনা। বিয়ে করা ছাড়া বিক্রান্তের কাছে আর কোনো অপশন ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে পূর্বাকে বিয়ে করবে এবং বিয়ের পর শিখার মৃত্যুর প্রতিশোধ নেবে। বিক্রান্ত সিদ্ধান্ত নেয় সে পূর্বা, ধার্মেশ এবং আখিরাজকে হত্যা করবে, এরপর নিজেও সুইসাইড করবে। এর কিছুদিন পর বিক্রান্ত এবং পূর্বার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আখিরাজ বিক্রান্তকে একটা পিস্তল উপহার দেয়। বিক্রান্ত ভাবে এই পিস্তল দিয়ে সে পূর্বাকে হত্যা করবে, কিন্তু অনেক চেষ্টা করেও সে পূর্বার উপর গুলি চালাতে পারে না, কারণ সে সবে মোটেও অভ্যস্ত নয়। বিয়ের রাতেই গোল্ডেন বিক্রান্তকে কল করে জানায় শিখা বেঁচে আছে। বিক্রান্ত শিখার সাথে দেখা করতে দ্রুত গোল্ডেনের বাড়িতে যায়। বিক্রান্ত শিখার কাছে জানতে চায় কি হয়েছিল তার সাথে। শিখা জানায় ওই দিন যখন লোকগুলো তাকে হত্যা করার চেষ্টা করেছিল সে কোনো রকম তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে হাতাহাতির সময় হাতের রিংটা কোথাও হারিয়ে গেছে। শিখা যখন জানতে পারে বিক্রান্ত এবং পূর্বার বিয়ে হয়ে গেছে সে অনেক কষ্ট পায়। এর মাঝে বিক্রান্তকে খুঁজতে খুঁজতে ধার্মেশ গোল্ডেনের বাড়ির সামনে চলে আসে। এখানে কথায় কথায় ধার্মেশ গোল্ডেনকে মারতে শুরু করে। তাই বিক্রান্ত রেগে গিয়ে ধার্মেশকে গুলি করার চেষ্টা করে। এর মাঝে সুযোগ বুঝে শিখা গোল্ডেনের বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু ধার্মেশের একজন লোক শিখাকে দেখে ফেলে এবং তার পিছু করতে শুরু করে। ধার্মেশ বিক্রান্ত এবং গোল্ডেনকে পূর্বা এবং আখিরাজের কাছে নিয়ে যায়। ওরা জানতে চায় বিয়ের দিন কেন বিক্রান্ত গোল্ডেনের বাড়িতে গেছে। বিক্রান্ত কোনো রকম বাহানা বানিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করে। এরপর বিক্রান্ত গোল্ডেনকে নিয়ে হসপিটালের দিকে গেলে রাস্তায় শিখাকে দেখতে পায়। সে শিখাকে ফলো করছিল এবং বিক্রান্ত তাকে গাড়ি চাপা দেয়। এরপর ওই ব্যক্তিকে আহত অবস্থায় হসপিটালের সামনে রেখে আসে, কিন্তু লোকটা মারা যায়। আখিরাজ ভাবে অপোজিশন পার্টির লোকেরা তাকে হত্যা করেছে। পরদিন বিক্রান্ত শিখাকে দিল্লির একটা বাসে উঠিয়ে দেয়। এই শহর শিখার জন্য নিরাপদ নয়, তাই সে শিখাকে দিল্লিতে পাঠিয়ে দেয়। এরপর শিখার বাবাকে কল করে জানিয়ে দেয় এবং শিখাকে সময় মতো দিল্লি বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে বলে। কিন্তু বিক্রান্ত যখন শিখাকে বাসে উঠিয়ে দিয়েছিল তখন কেউ একজন আড়াল থেকে তাদের ছবি তুলে পূর্বার কাছে পাঠিয়েছে। পূর্বা বুঝতে পারে বিক্রান্ত যাকে ভালোবাসে এটাই সে মেয়ে। পূর্বা তার লোকদের কাছে শিখার ছবি পাঠিয়ে দেয় এবং তাকে খুঁজে বের করতে বলে। পূর্বার লোকেরা বিক্রান্তের ফোন নিয়ে শিখার নম্বর ট্রেস করে লোকেশন বের করে ফেলে। ওরা শিখার লোকেশনে পৌঁছে যায়। ওদেরকে দেখে শিখা এবং তার বাবা মা পালিয়ে অন্য জায়গায় চলে যায়। বিক্রান্ত বুঝতে পারে পূর্বা এত সহজে শিখাকে ছেড়ে দেবে না। তাই বিক্রান্ত এবং শিখা প্ল্যান করে পূর্বাকে বলে শিখা এবং বিক্রান্ত ভালো বন্ধু, এর বাইরে তাদের কোনো সম্পর্ক নেই। কিছুদিন পর শিখার বিয়ে হয়ে যাবে। এসব বিশ্বাস করে পূর্বা তার লোকদেরকে ফিরে আসতে বলে। এসবের মাঝে বিক্রান্ত পূর্বাকে হত্যা করার জন্য একটা ডার্ক ওয়েবসাইট থেকে একজন প্রফেশনাল কিলার হায়ার করে। সে পূর্বার কাছে জানতে পারে 16 তারিখ পূর্বার একটা প্রোগ্রাম আছে। বিক্রান্ত ওই দিনই পূর্বাকে হত্যা করার প্ল্যান করে, কিন্তু তার আগে পূর্বা শিখার সাথে দেখা করতে যাওয়ার জন্য জোর করতে শুরু করে। তাই বিক্রান্ত শিখাকে কলে মিথ্যা বিয়ের অভিনয় করতে বলে।
কিন্তু শিখা সিদ্ধান্ত নেয় সে অভিনয় নয়, সত্যি সত্যি বিয়ে করবে, কারণ সে বুঝতে পেরেছে বিক্রান্তকে সে আর কখনোই পাবে না। এর মাঝে পূর্বার লোকেরা শিখার বাড়িতে গিয়ে শিখা এবং তার বাবা মাকে খুব বাজেভাবে ইনসাল্ট করে। একজন লোক শিখার বাবাকে থাপ্পড় মারে আর অন্য একজন শিখার মুখে থুতু দেয়। এসব শুনে বিক্রান্ত প্রচণ্ড রেগে যায় এবং কিলারকে কল করে বলে, আমি একজনকে নয় 3 জনকে মারতে চাই। কিলার 70 লাখ টাকা চায়। বিক্রান্তের কাছে এত টাকা নেই, তাই সে তার বাবার কাছে গিয়ে রিকোয়েস্ট করে পার্টি অফিসার ফান্ড থেকে যেন তাকে 70 লক্ষ টাকা চুরি করে নিয়ে এসে দেয়। বিক্রান্ত বলে টাকাটা কোনোভাবে ম্যানেজ করে সময় মতো ফেরত দেবে। চৌহান প্রথমে রাজি না হলেও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে যায়। সে আখিরাজের পার্টি অফিসার ফান্ড থেকে 70 লাখ টাকা চুরি করে বিক্রান্তকে দেয়। টাকা পাওয়ার পর কিলার প্রথমে ওই 2 ব্যক্তিকে গলা কেটে হত্যা করে আর তারপর তাদের মুখে অ্যাসিড ঢেলে দেয়। পরের দিন অর্থাৎ 13 তারিখ বিক্রান্ত চালাকি করে হানিমুনের কথা বলে পূর্বাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায়। বিক্রান্তের ইনস্ট্রাকশন অনুযায়ী কিলারও তাদের কাছে পৌঁছে যায়। কিলার পাহাড় থেকে পূর্বাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন কারণে পরপর 2 বার টার্গেট মিস হয়ে যায়। এরপর বিক্রান্ত কিলারের সাথে দেখা করে। কিলার বলে সে একেবারে 16 তারিখে প্রোগ্রামে পূর্বাকে বোম ব্লাস্ট করে মেরে ফেলবে। বিক্রান্ত কিলারের কথায় রাজি হয়। পূর্বার মৃত্যুর পর যেন কেউ বিক্রান্তকে সন্দেহ না করে, তাই বিক্রান্ত পূর্বার সাথে ভালোবাসার অভিনয় করতে শুরু করে। এমনকি পূর্বাকে খুশি করার জন্য সে বেবি নেওয়ারও প্ল্যান করে ফেলে। এসব শুনে আখিরাজও খুশি হয়, কিন্তু এসবের মাঝে হঠাৎ আখিরাজের পার্টি অফিসে বোম ব্লাস্ট হয়। সেখানে আখিরাজের পার্টি ফান্ডের সমস্ত টাকা ছিল সব পুড়ে শেষ হয়। আখিরাজ পুলিশ থেকে ইনভেস্টিগেশন করে বের করতে বলে এটা অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত। এরপর আখিরাজ বিক্রান্তকে একটা কাজ দেয়। সে বিক্রান্তকে কোনো এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা নিয়ে লখনৌ চলে যেতে বলে। বিক্রান্ত কিলারকে কল করে জানিয়ে দেয় সে লখনৌ চলে যাবে, 16 তারিখ ফাংশনের সময় পূর্বার সাথে থাকতে পারবে না। কিলার বলে এটাই ভালো হবে, তুমি শুধু আমাকে মেয়েটার একটা ছবি পাঠিয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। এরপর কিলার বিক্রান্তের আরও 7 লাখ টাকা চায়। এটা শুনে বিক্রান্তের মনটাই খারাপ হয়ে যায়। এখন সে 7 লাখ টাকা কোথায় পাবে? অন্যদিকে ধর্মেশ জানতে পারে তার লোকেরা শিখাকে মারেনি। ওই দিন শিখা পালিয়ে গিয়েছিল, তাই ওরা অন্য একটা মেয়েকে হত্যা করে তার হাতে শিখার আংটি পরিয়ে দিয়েছিল। এরপর প্রোগ্রামের দিন কিলার পূর্বাকে হত্যার জন্য বোম ব্লাস্ট করে। বিক্রান্তের বোন ওই প্রোগ্রামেই ছিল। সে বিক্রান্তকে কল করে জানায় পূর্বা মারা গেছে। বিক্রান্ত খুশি হয়ে যায় এবং শিখাকে কল করে বলে তোমার বিয়েটা ভেঙে দাও, আমাদের এক হওয়ার মাঝে আর কোনো বাধা নেই। কিন্তু শিখার বাড়িতে বরযাত্রী চলে এসেছে। বরযাত্রীর সাথে শিখার ধর্মসের লোকদের সাথে দেখতে পায়, তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আখিরাজ বিক্রান্তকে ডেকে জানায় পূর্বা আসলে বেঁচে আছে। প্রোগ্রামের মাঝে বোম ব্লাস্ট করে কেউ একজন পূর্বাকে কিডন্যাপ করেছে। ওই কিডন্যাপার আর কেউ নয়, কিলার নিজেই। কিলার বিক্রান্তকে কল করে বলে মেয়েটা যে আখিরাজের মেয়ে আগে বলিসনি কেন? এই মেয়েকে মারতে হলে এত কম টাকায় হবে না, পুরো 100 কোটি টাকা দিতে হবে, নয়তো মেয়েটাকে আবারও তোর কাছে পাঠিয়ে দিব। এখানেই সিজন 1 শেষ হয়। দ্বিতীয় সিজনের শুরুতে আমরা পূর্বাকে দেখতে পাই। পূর্বার হাত এবং চোখ মুখ বেঁধে রেখেছে কিলার। পূর্বা সেন্সলেস ছিল, সবেমাত্র সেন্স ফিরে এসেছে। আর সেন্স ফিরতেই পূর্বার ছোটবেলার কথা মনে পড়ে। এখানে আমরা পূর্বা এবং তার মাকে দেখতে পাই। লন্ডনের রাস্তায় পূর্বার মা ওভার স্পিডে গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি পূর্বার মাকে ফলো করে। পূর্বার মা গাড়ি চালিয়ে পাহাড়ের কাছে চলে যায়। নিচে ছিল সমুদ্র। পূর্বার মা গাড়ি থামিয়ে পূর্বাকে বলে তোমাকে নিতে কিছু লোক আসবে, ওরা না আসা পর্যন্ত তুমি এখানেই অপেক্ষা করবে। ওদের সাথে গুরুও আসবে, তুমি গুরুর সাথে থাকবে, গুরু তোমার খেয়াল রাখবে। কথা বলতে বলতে পূর্বার মা খেয়াল করে পুলিশের গাড়ি তার খুব কাছে চলে এসেছে, তাই সে পূর্বাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে পাহাড়ের উপর থেকে গাড়ি সোজা সমুদ্রে নামিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গুরু চলে আসে। পূর্বার কাঁধে হাত রেখে গুরু পূর্বাকে সান্ত্বনা দেয়। এরপর 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। পূর্বা ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে যেখানে তার মা সুইসাইড করে। ওই সময় গুরু এসে পূর্বাকে ডেকে বলে তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে। 15 বছর ধরে পূর্বা গুরুর কাছেই ছিল, আজ সে ইন্ডিয়ায় ফিরে যাচ্ছে। গুরু পূর্বাকে বলে তোমার লাইফে কখনো যদি কোনো প্রবলেম আসে নির্দ্বিধায় আমাকে জানাবে, মনে রাখবে আমি সবসময় তোমার সাথে আছি। এরপরে সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে আমরা বিক্রান্তকে দেখতে পাই। পূর্বা এখনো বেঁচে আছে আর তাকে মারার জন্য কিলারকে 100 কোটি দিতে হবে। শোনার পর বিক্রান্ত সেন্সলেস হয়ে যায়। বিক্রান্তের সেন্স ফিরে আসলে আখিরাজ বিক্রান্তের কাছে জানতে চায় কিডন্যাপার কত টাকা চেয়েছে। বিক্রান্ত প্রথমে বলে 100 কোটি, সাথে সাথে আবার বলে 100 নয় 300 কোটি। আখিরাজ বলে কিন্তু কিডন্যাপার টাকার ব্যাপারে তোমার সাথে কেন কথা বলছে? এত টাকা তো তুমি দিতে পারবে না, আমাকে দিতে হবে, এটা কিডন্যাপার ভালোভাবেই জানে। বিক্রান্ত বলে আমি পূর্বার হাজব্যান্ড, তাই আমাকে বলেছে। আখিরাজ জিজ্ঞেস করে আর কিছু বলেছে? বিক্রান্ত কান্নার অভিনয় করে বলে টাকা না দিলে ওরা পূর্বাকে মেরে ফেলবে।
আখিরাজ বলে, সে নিজে জীবিত থাকলে তবেই না আমার মেয়েকে মেরে ফেলবে। আমার মেয়েকে কিভাবে উদ্ধার করতে হবে আমি জানি। আখিরাজ ভেবেছিল অপোজিশন পার্টির লোকেরা পূর্বাকে কিডন্যাপ করেছে, তাই সে অপোজিশন পার্টির লিডারকে তুলে নিয়ে এসে বাজেভাবে মারধর করে। অপোজিশন পার্টির লিডার নিজের সন্তানদের কসম করে বলে, আমি এমন নিচু কাজ কখনোই করিনি। আখিরাজ ওই লিডারকে ছেড়ে দেয়, কারণ ইলেকশনে একমাত্র সেই আখিরাজের প্রতিদ্বন্দ্বিতা করছে। সে জীবিত না থাকলে ইলেকশনের সময় ঝামেলায় পড়তে হবে। এরপর আখিরাজ তার লোকদেরকে দ্রুত টাকা ম্যানেজ করতে বলে। আখিরাজ কিছু গোয়েন্দা পুলিশ ডেকে পূর্বার কিডন্যাপিংয়ের ব্যাপারে ডিসকাস করে। পুলিশ আখিরাজকে বলে, কিডন্যাপারকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, আমাদেরকে কিছু সময় দিন, আমরা কিডন্যাপারকে খুঁজে বের করব। বিক্রান্ত আখিরাজকে বলে, এখানে পুলিশকে ইনভলভ করা উচিত হবে না, কিডন্যাপার বুঝতে পারলে পূর্বাকে মেরে ফেলবে। এর মাঝে ল্যান্ডলাইনে কিডন্যাপারের কল আসে। সেখানে দুটো টেলিফোন ছিল। পুলিশ বিক্রান্তকে একটা রিসিভার উঠাতে বলে, আর পুলিশ একটা রিসিভার উঠায় যাতে কিডন্যাপারের কথা শুনতে পারে এবং ট্র্যাক করতে পারে। বিক্রান্ত প্রচুর ঘাবড়ে যায়, কারণ কিডন্যাপারের কথা শুনলে পুলিশ বুঝে যাবে বিক্রান্ত নিজেও কিডন্যাপারের সাথে জড়িত। কিডন্যাপার বিক্রান্তকে জিজ্ঞেস করে টাকার ব্যবস্থা হয়েছে কিনা। বিক্রান্ত কথা বলার সাহস পায় না। তখন কিডন্যাপার বিরক্ত হয়ে বলে, টাকা না দিলে কিন্তু মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দেব। কিন্তু কিডন্যাপারের কথা শেষ হওয়ার আগেই বিক্রান্ত কল কেটে দেয়। তাই আখিরাজ এবং পুলিশ কিছুই বুঝতে পারে না। বিক্রান্ত কল কেটে দিয়ে কান্নার অভিনয় করে বলে, আমি কিছুতেই এমনটা করতে পারবো না, পুলিশকে ইনভলভ করলে কিডন্যাপার পূর্বাকে মেরে ফেলবে। বিক্রান্ত পুলিশের সাথে রাগারাগি করে তাদেরকে চলে যেতে বলে। আখিরাজ বিক্রান্তের উপর বিরক্ত হয়ে বলে, পূর্বা তোমার স্ত্রী হয়েছে 25 দিনও হয়নি, কিন্তু 25 বছর থেকে আমার মেয়ে। পূর্বার জন্য কোনটা ভালো হবে আমি ভালোভাবেই জানি। ওই সময় আবার বিক্রান্তের ফোনে কিডন্যাপারের কল আসে। আখিরাজ কল স্পিকারে রেখে কথা বলতে বলে। বিক্রান্ত কল রিসিভ করে কিডন্যাপার কিছু বলার আগেই বলে, 300 কোটি টাকা দেব, এর বেশি 1 টাকাও দিতে পারবো না। কিডন্যাপার 300 কোটির কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ সে 100 কোটি ডিমান্ড করেছিল। বিক্রান্ত আখিরাজের সাথে কিডন্যাপারের কথা বলিয়ে দেয়। আখিরাজ পূর্বার সাথে কথা বলতে চায়। কিডন্যাপার বলে, এখন নয়, 6 ঘন্টা পর অর্থাৎ 4টায় কথা বলিয়ে দেব, তবে 4টা বাজার আগে 100 কোটি টাকা পাঠিয়ে দিতে হবে, বাকিটা সময় মতো দিলেই হবে। কিডন্যাপারের কল কেটে দেওয়ার পর আখিরাজ তার লোকদেরকে বলে, ধার্মেশকে বলো দিল্লি থেকে টাকা নিয়ে আসতে। ওরা বলে, ধার্মেশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, সে দিল্লি গিয়েছিল, তারপর থেকে আর কোনো কথা হয়নি। বিক্রান্ত জানতে পারে ধার্মেশ শিখার বিয়েতে গিয়েছিল, তাই সে চিন্তিত হয়ে শিখাকে কল করে। শিখা কল রিসিভ করেই কাঁদতে কাঁদতে বলে, বিক্রান্ত আমাকে বাঁচাও। বিক্রান্ত বুঝতে পারে শিখা কোনো বিপদে পড়েছে, তাই তাকে বাঁচাতে দিল্লি যেতে হবে। তাই সে আখিরাজকে বলে, আমি ধার্মেশকে খুঁজতে দিল্লি যাব। আখিরাজ রাজি হয়। এরপর আমরা পূর্বাকে দেখতে পাই। পূর্বার সেন্স ফিরে আসে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে কিডন্যাপার তাকে মেরে আবারও সেন্সলেস করে দেয়। এরপর সে পূর্বাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা কিডন্যাপারের বোন এবং বোনের হাজবেন্ডকে দেখতে পাই। কিডন্যাপারের নাম আদিত্যা। আদিত্যার জিজা আদিত্যাকে বলে, এটা আখিরাজের মেয়ে, এই মেয়েকে দিয়ে আমরা 1000 কোটি টাকা কামাতে পারবো। নেপালের একটা পার্টি আছে, শেরপা নাম, সেই মেয়ের বদলে 1000 কোটি টাকা দিতে চেয়েছে। এখানে আমরা শেরপাকে দেখতে পাই। শেরপা আদিত্যকে বলে, মেয়েটাকে নেপাল বর্ডার পার করতে হবে, কাজ হয়ে গেলে টাকা পেয়ে যাবে। আর 4টার সময় আখিরাজ যে 100 কোটি টাকা দিতে চেয়েছে সেটা নিয়ে নিজের কাছে রাখবে। আদিত্য বলে, মেয়েটাকে যদি বর্ডার পার করার কথা বলি তাহলে আখিরাজের সাথে কথা বলার কি দরকার? শেরপা বলে, তুমি আখিরাজকে এখনো চিনতে পারোনি, ও যদি ঠিক 4টায় ওর মেয়ের সাথে কথা বলতে না পারে তাহলে পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেবে, তাই আমি যা বলি তাই করো। শেরপা চলে যাওয়ার সময় আদিত্যর জিজাকে সাথে নিয়ে যায়, যেন আদিত্য তাকে ডাবল ক্রস করতে না পারে। কিছুক্ষণ পর পূর্বার জ্ঞান ফিরে আসে। পূর্বা ওয়াশরুমে যেতে চাইলে আদিত্যের বোন পূর্বাকে চোখ বেঁধে ওয়াশরুমে নিয়ে যায়। পূর্বা আদিত্যের বোনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সে চোখ বাঁধা অবস্থায় ছুটতে শুরু করে। পাহাড়ি এলাকা হওয়ায় পূর্বা হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় পূর্বার চোখের বাধা কিছুটা সরে যায়। পূর্বা ছুটতে ছুটতে হাইওয়েতে চলে যায়। সেখানে কিছু ডিউটিরত পুলিশ ছিল। পূর্বা তাদের দিকে ছুটতে শুরু করে। রাস্তায় গাড়ি চলাচল করছিল। হঠাৎ একটা রানিং গাড়ির সাথে পূর্বার ধাক্কা লেগে যায়। এদিকে বিক্রান্ত গোল্টনকে সাথে নিয়ে দ্রুত দিল্লিতে চলে যায়। শিখার বাড়ির সামনে অনেক পুলিশ ছিল। এসব দেখে বিক্রান্ত কিছুটা কনফিউজড হয়ে যায়। বিক্রান্তকে দেখে শিখার বাবা বিক্রান্তকে সরাসরি শিখার রুমে পাঠিয়ে দেয়। বিক্রান্তকে দেখা মাত্র শিখা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হঠাৎ বিক্রান্তের চোখ যায় ওয়াশরুমের দিকে। সেখানে ধার্মেশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে আখিরাজ গুরুর বাবাকে কল দিয়ে জানিয়ে দেয় পূর্বাকে কেউ কিডন্যাপ করেছে। গুরুর বাবা হচ্ছে আখিরাজের বন্ধু। গুরুর বাবার সাথে সাথে গুরুকে কল করে পূর্বার কিডন্যাপিংয়ের ব্যাপারটা জানিয়ে দেয়। গুরু ওই সময় একটা মিশনে ছিল। গুরু মূলত একজন আন্ডারকভার এজেন্ট।
পূর্বার কথা শুনে গুরু ইমোশনাল হয়ে যায়। এদিকে বিক্রান্ত শিখার কাছে জানতে চায় ধার্মেশ এখানে কিভাবে এলো। শিখা জানায় বরযাত্রীর সাথে ধার্মেশকে দেখে শিখা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিখা সিঁড়ি দিয়ে নামার সময় ধার্মেশ শিখাকে দেখে ফেলে এবং শিখাকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। তখন শিখার মা উপর থেকে একটা ফুলের টব ধার্মেশের মাথায় ছুঁড়ে মারে। ধার্মেশ জ্ঞান হারিয়ে ফেলে। শিখার বাবা ধার্মেশকে সেখান থেকে তুলে নিয়ে ওয়াশরুমে রেখে দিয়েছে। তখন থেকে এখানেই আছে। বিক্রান্ত চেক করে দেখে ধার্মেশ একদম নড়াচড়া করছে না। এরপর আমরা পূর্বাকে দেখতে পাই। অ্যাক্সিডেন্টের পর পুলিশ পূর্বাকে হসপিটালে নিয়ে যায়। আদিত্য এবং তার বোন পুলিশের গাড়ির পিছে পিছে যায়। পূর্বার কেবিনের সামনে পুলিশ উপস্থিত থাকায় ওরা সরাসরি পূর্বার কাছে যেতে পারে না, আড়ালে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর পূর্বার জ্ঞান ফিরে আসে। ডক্টর পুলিশকে এই ব্যাপারে জানিয়ে দেয়। সাথে সাথে আদিত্য এবং তার বোন পুলিশের উপর অ্যাটাক করে পূর্বার কেবিনে চলে যায়, কিন্তু তার আগেই পূর্বা কেবিন থেকে পালিয়ে যায়। সে জানালা দিয়ে বের হয়ে হসপিটালের কার্নিশে দাঁড়িয়ে থাকে। এদিকে বিক্রান্ত কি করবে বুঝতে না পেরে রুমের দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর শিখার কাছে জানতে চায় বাইরে এত পুলিশ কেন। শিখা জানায় শিখার বিয়ে হয়ে গেছে। শিখার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। ওই পুলিশগুলো মূলত শিখার হাজবেন্ড অখিলের গেস্ট। শিখার বিয়ে হয়ে গেছে শুনে বিক্রান্ত প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমি আসলে একটা ইডিয়ট। আমি এত কিছু করছি এই আশায় যে একদিন তোমার সাথে নতুন করে জীবন শুরু করব, আর তুমি কিনা বিয়ে করে বসে আছো। শিখা তখন বলে, আমার আগে তুমি পূর্বাকে বিয়ে করেছো, তাই তোমার থেকে দূরে যাওয়ার জন্য আমি অপরিচিত একজন ব্যক্তিকে বিয়ে করে নিয়েছি। বিক্রান্ত বলে, আমার জন্য অপেক্ষা করনি কেন? শিখা বলে, অপেক্ষা করে কি হতো? তুমি পূর্বাকে হত্যা করে আমার কাছে আসতে। আমি কিভাবে একজন খুনির সাথে সারা জীবন পার করতাম? বিক্রান্ত বলে, আমি তোমার জন্য পূর্বাকে মারতে চেয়েছিলাম, কিন্তু মারতে পারিনি। তবে পূর্বাকে তো মরতেই হবে। এর মাঝে ধার্মেশের জ্ঞান ফিরে আসে। সে বিক্রান্তের সমস্ত কথা শুনে ফেলে। বিক্রান্তের কথা শোনার জন্য সে সেন্সলেস থাকার অভিনয় করে। ওই সময় আখিরাজ বিক্রান্তকে কল করে জিজ্ঞেস করে ধার্মেশকে খুঁজে পেয়েছে কিনা। বিক্রান্ত বলে, পাইনি। আখিরাজ বলে, ধার্মেশের কাছে একটা স্লিপ আছে, সেটা ছাড়া টাকা উঠানো যাবে না। বিক্রান্ত কল কেটে দিয়ে ধার্মেশের ওয়ালেট চেক করতে যায়। সাথে সাথে ধার্মেশ বিক্রান্তের উপর অ্যাটাক করে। এরপর শিখাকে ধরে শিখার গলা চেপে ধরে বিক্রান্তকে বলে আখিরাজকে কল করতে। শিখাকে বাঁচানোর জন্য বিক্রান্ত আখিরাজকে কল করে। ধার্মেশ আখিরাজকে সব কিছু বলার চেষ্টা করে, কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা আখিরাজ তার কথা বুঝতে পারে না। সুযোগ বুঝে বিক্রান্ত একটা সুচালু বস্তু ধার্মেশের গলায় ঝুঁকিয়ে দেয়। ধার্মেশের গলা থেকে অনবরত রক্ত ঝরতে শুরু করে। বিক্রান্তের এই নম্বর আখিরাজের কাছে ছিল না, তাই আখিরাজ বুঝতে পারে না বিক্রান্ত ধার্মেশের সাথেই আছে। এরপর আমরা গুরুকে দেখতে পাই। পূর্বার কিডন্যাপিংয়ের ব্যাপারে জানার পর গুরু তার টিম নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে গুরু এবং তার টিম পূর্বার ব্যাপারে সমস্ত ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে। পূর্বার প্রোগ্রামে কখন ব্লাস্ট হয়েছে, কখন কিডন্যাপিং হয়েছে, এসবের আগে পূর্বা কোথায় কোথায় কার সাথে গিয়েছিল সমস্ত কিছু। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লন্ডনে থাকাকালীন সময়ে গুরু পূর্বাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। পূর্বা গুরুকে রিজেক্ট করেছিল, কারণ সে ছোটবেলা থেকেই বিক্রান্তকে ভালোবাসে। সিন প্রেজেন্টে চলে আসে। গুরুর টিম মেম্বার বিক্রান্তের ব্যাপারেও সমস্ত ডিটেলস ইনফরমেশন বের করেছে, এমনকি শিখার ব্যাপারেও জেনে গেছে ওরা। গুরুর একজন টিম মেম্বার গুরুকে জানায় পূর্বার কিডন্যাপিংয়ের সাথে বিক্রান্ত জড়িত থাকতে পারে। এদিকে বিক্রান্ত এবং শিখা বুঝতে পারছিল না ধার্মেশকে কি করবে। তখনই অখিল শিখাকে ডাকতে আসে। শিখা রেডি হওয়ার বাহানা দেখিয়ে বলে, আমি একটু পরে নিচে যাচ্ছি। অখিল যেন ধার্মেশের কোনো আওয়াজ শুনতে না পায়, তাই বিক্রান্ত ধর্মেশের মুখ চেপে ধরে। এতে ধার্মেশের মৃত্যু হয়। ওই সময় আখিরাজ বিক্রান্তকে কল করে বলে গুরুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। কল কেটে দিয়ে বিক্রান্ত শিখাকে নিচে চলে যেতে বলে এবং পার্টিতে সবার সাথে নর্মাল বিহেভ করতে বলে। শিখা চলে গেলে বিক্রান্ত ধার্মেশের ডেড বডি কেটে টুকরো টুকরো করে ফেলে। বিক্রান্তকে হেল্প করে শিখার বাবা। সে মাথা বাদে বাকি টুকরোগুলো একটা ঝুড়িতে ভরে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিজের গাড়িতে রেখে দেয়, আর মাথাটা বিক্রান্ত একটা ব্যাগে ভরে নেয়। এরপর সেখান থেকে বের হয়ে শিখার হাজব্যান্ডের সাথে দেখা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আখিরাজের লোকেরা বিক্রান্তের সাথে যেতে চাইলে বিক্রান্ত তাদেরকে সাথে নেয় না, এমনকি গোল্ডেনকেও রেখে চলে যায় সে। বিক্রান্ত চলে যাওয়ার সাথে সাথে গুরু শিখার বাড়ির সামনে চলে আসে। বিক্রান্ত চলে গেছে জানার পর গুরু বিক্রান্তের গাড়ি ফলো করতে শুরু করে। গুরু গোল্ডেনকেও গাড়িতে উঠিয়ে নেয়। অন্যদিকে পূর্বা কার্নিশের উপর হেঁটে হেঁটে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু হোঁচট খেয়ে সে নিচে থাকা ডাস্টবিনের উপর পড়ে যায়। আদিত্য হসপিটালে কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে পূর্বা ডাস্টবিনের উপর পড়ে আছে। সাথে সাথে সে ডাস্টবিনের কাছে চলে যায়।
কিন্তু আদিত্য পৌঁছানোর আগেই পূর্বা সেখান থেকে পালায়। এদিকে বিক্রান্ত ব্যাগটা নিয়ে একটা ব্রিজের উপর চলে যায়। শিখার বাবা আগে থেকেই সেখানে বিক্রান্তের জন্য ওয়েট করছিল। শিখার বাবা নিজের গাড়ি থেকে ধর্মেশের বডি পার্টের ঝুড়িটা বের করে দেয়। বিক্রান্ত ঝুড়ি থেকে একটা একটা টুকরো নদীতে ছুঁড়ে মারে, ঠিক সেভাবে যেভাবে ধর্মেশ বিক্রান্তের হাত দিয়ে পুলিশ অফিসারের বডি পার্ট নদীতে ফেলেছিল। সবগুলো পার্ট ফেলা শেষ হলে শিখার বাবা চলে যায়। এরপর বিক্রান্ত ধর্মেশের মাথাটা ব্যাগ থেকে বের করতে যাবে, তখনই গুরু চলে আসে। বিক্রান্তকে ব্যাগ হাতে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে দেখে গুরুর কিছুটা সন্দেহ হয়। গুরু বিক্রান্তকে নিজের পরিচয় দেয়। এরপর বিক্রান্তের ফোন নিয়ে তার টিম মেম্বারের হাতে দিয়ে বলে, এই নম্বরে কিডন্যাপার কল করেছে, এটাকে ব্যাক করতে হবে। গুরুর টিম মেম্বার রুফাত সাথে সাথে তাদের সবগুলো ফোনের সঙ্গে বিক্রান্তের ফোন কানেক্ট করে নেয়। ওই মুহূর্তে বিক্রান্তের ফোনে একটা কল আসে। গুরু কল স্পিকারে রাখতে বলে। কলটা করেছে পূর্বা। বিক্রান্ত কলটা রিসিভ করতেই পূর্বা বলে, আমাকে বাঁচাও, আমি উত্তর রাজ্য হসপিটালে আছি। গুরু এবং তার টিম বিক্রান্তকে নিয়ে দ্রুত উত্তর রাজ্য হসপিটালে চলে যায়। ওরা সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে বিক্রান্তকে কল করার পর পূর্বা আবারও কিডন্যাপারের হাতে ধরা পড়েছে। গুরু এবং তার টিম বিক্রান্তকে নিয়ে উত্তর রাজ্যের একটা হোটেলে ওঠে। সেখানে সবকিছু সেট আপ করে কিডন্যাপারকে ট্রেস করার চেষ্টা করে। অন্যদিকে আদিত্যর বোন আদিত্যকে বলে পূর্বাকে তার বাবার সাথে কথা বলিয়ে দিতে, নয়তো পূর্বার বাবা কোনো অ্যাকশন নিতে পারে। পূর্বা সেন্সলেস অবস্থায় আছে, তাই আদিত্য বিক্রান্তের নম্বরে ভিডিও কল করে পূর্বাকে দেখিয়ে বলে পূর্বা ঘুমাচ্ছে, কাল কথা বলিয়ে দেব। বিক্রান্তের কোনো গুরু মনিটরের সাথে কানেক্ট করা ছিল। গুরু পূর্বাকে স্ক্রিনে দেখতে পায়। বিক্রান্ত ওই ব্যাগটা এখন পর্যন্ত ফেলার সুযোগ পায়নি। ওই সময় থেকে এখন পর্যন্ত বিক্রান্ত ব্যাগটা আঁকড়ে ধরে আছে। এটা দেখে গুরুর টিম মেম্বার সন্দেহ করে। ব্যাগের ব্যাপারে জানতে চাইলে বিক্রান্ত মিথ্যা বলেছে, এখানে আমার কিছু পুরনো স্মৃতি রয়েছে। এরপর বিক্রান্ত দ্রুত নিজের রুমে চলে যায়। বিক্রান্ত রুমে জানালা দিয়ে খেয়াল করে হোটেলের পেছনে একটা ছোট্ট নদী বয়ে গেছে। বিক্রান্ত ব্যাগ নিয়ে নদীর ধারে চলে যায়। এরপর ধর্মেশের মাথাটা বের করে নদীতে ভাসিয়ে দেয়। অন্যদিকে আদিত্য পূর্বাকে নিয়ে একটা সিক্রেট জায়গায় চলে যায়। শেরপা আদিত্যকে কল করে রাগারাগি করে বলে, একটা মেয়েকে সামলাতে পারো না? আদিত্য বলে, আমার কাজ মানুষকে খুন করা, মানুষকে কাঁধে নিয়ে ঘুরে নিয়ে বেড়ানো নয়। আর এখন পর্যন্ত তোমার টাকা আমি পাইনি যে তোমার কথা মতো চলবো। তখন শেরপা আদিত্যের কাছে একটা ভিডিও পাঠিয়ে দেয়। সেখানে দেখা যায় শেরপা আদিত্যের মেয়েকে কিডন্যাপ করছে। শেরপা আদিত্যকে ভয় দেখিয়ে বলে, চুপচাপ মেয়েটাকে নেপাল বর্ডার পার করিয়ে দাও, নয়তো নিজের মেয়েকে হারাবে। এরপর আমরা শিখাকে দেখতে পাই। শিখার বিদায়ের সময় হয়ে গেছে। অখিল শিখাকে নিয়ে চলে যাবে, তাই শিখা রীতি হচ্ছে। ওই সময় মহলার কিছু লোক শিখার বাবাকে ডেকে বলে, আপনার বাড়ির ড্রেনেজ পাইপ থেকে মনিটরের মাংস আর হাড় ভেসে আসছে, এসবের একটা ব্যবস্থা করুন। শিখা এবং তার বাবা মা ঘাবড়ে যায়, কারণ তারা জানে এগুলো মাটন নয়, বরং ধারমেশের মাংস। আখিলের সাথে গার্ড হিসেবে দুজন পুলিশ ছিল। ওদের মধ্যে একজন পুলিশের সন্দেহ হয় এগুলো মাটন নয়। সে একটা টুকরো স্যাম্পল হিসেবে উঠিয়ে নিজের কাছে রেখে দেয়। এদিকে গুরু আখিরাজকেও হোটেলে ডেকে নেয়। আখিরাজ গুরুর কাছে জানতে চায় কিডন্যাপারের ব্যাপারে কি কি জানতে পেরেছে। গুরু বলে, কিডন্যাপার আশেপাশেই কোথাও আছে, তবে পূর্বাকে কেউ একজন মারতে চায়। পূর্বাকে যে কিডন্যাপ করেছে সে কোনো কিডন্যাপার নয়, সে মূলত কন্ট্রাক্ট কিলার। কেউ তাকে 16 তারিখ প্রোগ্রামের দিন পূর্বাকে হত্যা করার জন্য কন্ট্রাক্ট করেছে। গুরু আখিরাজের কাছে জানতে চায় 16 তারিখের আগে পূর্বা লাদাখে ঘুরতে গিয়েছিল, এটা কে কে জানে। আখিরাজ বলে, আমি, বিক্রান্ত আর ধার্মিক ছাড়া কেউ জানত না। গুরু ইনডিরেক্টলি বিক্রান্তের দিকে সন্দেহের তীর ছুঁড়ে বলে, আপনাদের মধ্যেই কেউ একজন কিলার হায়ার করেছে, কারণ কিলার লাদাখে পাহাড়ের উপর থেকে পূর্বাকে টার্গেট করে গুলি করেছিল। বিক্রান্ত বুঝতে পেরে গুরুর সাথে রাগারাগি করে বলে, আমি পূর্বাকে ভালোবাসি, পূর্বা আমার স্ত্রী, আর তুমি আমাকেই সন্দেহ করছো? ওই দিন পূর্বার সাথে আমার বোন পল্লবীও ছিল, তোমার কি মনে হয় আমি আমার বোনকেও মারতে চেয়েছি? সাথে সাথে গুরুর টিম মেম্বাররা বিক্রান্তের বাবা এবং পল্লবীকে নিয়ে আসে। গুরু পল্লবীকে প্রোগ্রামের দিনের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ব্লাস্টের ঠিক আগ মুহূর্তে তুমি কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেছো, কেউ কি তোমাকে ফোন করে সাবধান করে দিয়েছে? পল্লবী তখন অনেক ঘাবড়ে যায়। তখন বিক্রান্ত সামনে এসে বলে, আমি কল করেছিলাম, কথা ঠিকমতো শোনা যাচ্ছিল না, তাই পল্লবী বাইরে গিয়েছিল। এখানে বিক্রান্ত মিথ্যা বলছিল। আসলে ওই দিন বিক্রান্ত পল্লবীকে কল করে প্রোগ্রাম হল থেকে বাইরে চলে যেতে বলেছিল। সে চায়নি ব্লাস্টে তার বোনের কোনো ক্ষতি হোক। যাই হোক, এরপর বিক্রান্ত কান্নার অভিনয় করে গুরুকে বলে, আপনাদের যদি মনে হয় আমি পূর্বাকে মেরে ফেলার প্ল্যান করেছি তবে তাই, তবুও আপনারা আমার পূর্বাকে খুঁজে বের করুন। এরপর আখিরাজ হোটেল থেকে বের হয়ে নদীর তীরে যায়। বিক্রান্ত সেখানে গিয়ে বলে, কিছুদিন আগে ধার্মেশ নেশার ঘরে বলেছিল, আমি তো আখিরাজকে নিজের বাবা মনে করি, কিন্তু তার তো একমাত্র সন্তান পূর্বা। ধার্মেশ নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধায় ভুগছিল। আপনি তাকে ভালোবাসেন কিন্তু কখনো প্রকাশ করেননি, তাই সে হয়তো ভাবছে আপনি তাকে নিজের সন্তান মনে করেন না।
এমনটা হতে পারে আপনার ভালোবাসা পুরোপুরি পাওয়ার জন্য সে পূর্বাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। এসব শুনে আখিরাজ প্রথমে রেগে যায়, পরে নিজেকে দোষারোপ করে এই ভেবে যে সে কখনো ধর্মেশের সামনে পিতৃসুলভ আচরণ করেনি। ওই সময় গুরু এসে আখিরাজকে ডেকে রুমে নিয়ে যায় একটা নিউজ দেখানোর জন্য। নিউজে দেখাচ্ছিল পুলিশ নদী থেকে কাটা মাথা উদ্ধার করেছে। সেখানে স্পষ্ট ধর্মেশের ফেস দেখা যাচ্ছিল। এটা দেখে আখিরাজ অনেক কষ্ট পায়। সে ধর্মেশকে কখনো নিজের সন্তানের থেকে কম ভাবেনি। আখিরাজ বলে, আমি এক সন্তানকে হারিয়ে ফেলেছি, আরেকজনকে হারাতে পারবো না। যেভাবেই হোক পূর্বাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে শিখাও এয়ারপোর্টে এই নিউজটা দেখে। সে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে শিখা তার বাবাকে কল করে বলে, তোমরা দ্রুত এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও। এদিকে আদিত্য তার সিক্রেট প্লেস থেকে ভিডিও কল করে পূর্বাকে দেখিয়ে দেয় এবং আখিরাজের কাছে 100 কোটি টাকা চায়। আখিরাজ আগে পূর্বার সাথে কথা বলতে চায়। আখিরাজ গুরুর শিখিয়ে দেওয়া কিছু কোড ওয়ার্ড ব্যবহার করে পূর্বার সাথে কথা বলতে শুরু করে। আদিত্য রেগে গিয়ে জানতে চায় এসব কি বলছে। আখিরাজ বলে, পূর্বার একটা সিরিয়াস অসুখ আছে, টাইম মতো মেডিসিন না নিলে ওর মৃত্যু হতে পারে, ওকে মেডিসিনের ব্যাপারে জিজ্ঞেস করছি। পূর্বাও কোড ওয়ার্ডে আখিরাজের কথার জবাব দেয়। বিক্রান্ত যখন ব্যাপারটা বুঝতে পারে সে কৌশলে আদিত্যকে সাবধান করে দেওয়ার চেষ্টা করে। সাথে সাথে আদিত্য কল কেটে দেয়, কিন্তু ততক্ষণে কোড ওয়ার্ডের মাধ্যমে পূর্বা তার লোকেশন দিয়ে ফেলেছে। গুরু জানায় লন্ডনে তারা যেখানে থাকতো সেখানে কিডন্যাপিং অনেক বেশি হতো, তাই সে অনেক আগেই পূর্বাকে কোড ওয়ার্ডের কথা বলা শিখিয়ে দিয়েছিল। গুরু বলে, আমরা পূর্বার লোকেশন পেয়ে গেছি। এরপর গুরু বিক্রান্তকে বলে, কংগ্রাচুলেশন, তোমার ওয়াইফ খুব শীঘ্রই বাড়ি ফিরে আসছে। পূর্বা যখন প্রায় সেন্সলেস অবস্থায় পড়েছিল তখনও তার বারবার শুধু বিক্রান্তের কথাই মনে পড়ছিল। এদিকে বিক্রান্ত এটা নিয়ে টেনশন করছিল যে এই মেয়েকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, এখন সে কি করবে। আখিরাজ গুরুর শেখানো কথাগুলো পূর্বাকে বলে ঠিকই, তবে সে নিজেও জানতো না ওই কথাগুলোর মানে কি। তারা কিডন্যাপার জামালকে বুঝিয়েছিল যে সেগুলো পূর্বার হার্ট প্রবলেমের মেডিসিন, কিন্তু পূর্বার তো কোনো হার্টের প্রবলেম নেই। সে সময়ে গুরু আখিলেশকে সবকিছু বুঝিয়ে বলে। মূলত পূর্বাকে ছোটবেলায় লন্ডনে পাঠিয়ে দেওয়ার পর গুরু তার খেয়াল রাখতে শুরু করে। গুরুর বাবাও যেহেতু আর্মিতে ছিল তাই তারা দুজনেই ছোটবেলা থেকে আর্মি ট্রেনিং নিয়ে বড় হয়, যে কারণে পূর্বা আর্মিদের ব্যবহার করা সব কোড ল্যাঙ্গুয়েজ জানত। আর সে মেডিসিনের নামে যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে কোড ছিল। সেই কোডের মাধ্যমে পূর্বা তার লোকেশন গুরুকে বুঝিয়ে দিয়েছে। আইস 90 mg মানে হচ্ছে সে একটা বরফে ঢাকা এলাকায় আছে, আর তাদের পাশে একটা উঁচু পাহাড় আছে। আর ব্লু স্ট্রিপস মানে হচ্ছে পাহাড়ের পাশে একটা নদী আছে, এবং 10 থেকে 12টা ট্যাবলেট মানে হচ্ছে জামালরা মোট 10 থেকে 12 জন আছে। সেই ইনফরমেশন অনুযায়ী গুরু পূর্বাকে খুঁজতে শুরু করে। ওই এলাকায় মোট 3টা মেডিকেল স্টোর ছিল, তাই গুরুরা ওই 3টা মেডিকেল স্টোরের টেলিফোন নম্বর ট্যাপ করে, যাতে সেগুলোর মধ্যে কোনোটায় জামালদের ফোন আসলে তারা খবর পেয়ে যায়। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে একটা দোকানের ফোন বেজে ওঠে। সাথে থাকা মেনকা নামের মেয়েটা ওই দোকানে ফোন করে পূর্বার ওষুধের ব্যাপারে জানতে চায়। দোকানদার জানায় তার কাছে ওষুধটা আছে, তাই মেনকা বাজারের দিকে রওনা হয় ওষুধটা নেওয়ার জন্য। এরই মাঝে গুরুরা মেনকার সব ডিটেলস বের করে তাকে ফলো করতে শুরু করে। এসব দেখে বিক্রান্ত অনেক ঘাবড়ে যায়। পূর্বাকে নিয়ে তার কোনো চিন্তা ছিল না, তার চিন্তা ছিল জামাল ধরা পড়ে গেলেই সে ফেঁসে যাবে। সে স্টাফদের মধ্যে থেকে কারো ফোন নিয়ে জামালকে ব্যাপারটা জানানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে ফোন জোগাড় করতে পারে না, কারণ কাজের সময় স্টাফদের কারো ফোন ব্যবহার করা নিষেধ। এদিকে জামালরা পূর্বাকে নিয়ে নেপালের বর্ডারের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে সময় জামাল মিনা নামের মেয়েটাকে পাঠিয়ে দেয় পূর্বাকে সেন্সলেস করে বাইরে নিয়ে আসতে। তখন সুযোগ বুঝে পূর্বা তাকে অনুরোধ করে বলে, প্লিজ মিনা, আমাকে বাঁচাও, তোমাদের কোনো ভয় নেই, আমার বাবা তোমাদের কিচ্ছু করবে না, আমি বাঁচতে চাই। তখন মিনা বলে, আমরাও তোমাকে মারতে চাই না, কিন্তু এখন আমাদের হাতেও কিছু করার নেই। ওই লোকটা আমাদের পরিবারকে বন্দি করে রেখেছে, তোমাকে তার হাতে না তুলে দিলে আমাদের পরিবারের কেউ বাঁচবে না। পূর্বা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন লোকটা, কার কথা বলছো? কিন্তু মিনা কোনো উত্তর দেয় না। সে ইনজেকশন নিয়ে পূর্বাকে সেন্সলেস করে বাহিরে নিয়ে আসে, আর তাকে নিয়ে তারা নেপালের বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে গুরু রাফাতকে নিয়ে মেনকার লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে বিক্রান্ত গোল্ডেনের ফোনটা নিয়ে আসে জামালকে ফোন করার জন্য। সে জামালকে ফোন করতেই যাবে, তখনই হঠাৎ তার বাবা সেখানে চলে আসে। তাকে দেখে ভয়ে বিক্রান্তের হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। তার বাবা তাকে জিজ্ঞেস করে, সেদিনকার বোম ব্লাস্টে তোমার হাত ছিল তাই না, তুমি সব কিছু জানতে? তার কথা শুনে বিক্রান্ত বুঝে যায় পল্লবী তাকে সবকিছু বলে দিয়েছে। বাবা জানতে চাচ্ছিল যে সে এমনটা কেন করেছে। তখন বিক্রান্ত বলে, আমি উত্তর দিতে পারবো, কিন্তু তুমি শুনতে পারবে তো? এটা শুনে তার বাবা বুঝে যায় পল্লবী তাকে যা বলেছে সেটাই সত্যি। সে আখিলেশকে সবকিছু জানাতে চাচ্ছিল।
তাই বিক্রান্ত বলে, আখিলেশকে এই ব্যাপারে জানালে সে শুধু আমাকেই নয়, পুরো পরিবারকে শেষ করে দিবে। আমাকে তো জোর করে বিয়ে দিয়ে একরকম মেরেই ফেলেছ, বাকিদেরকে অন্তত বাঁচতে দাও। তখন তার বাবা বুঝতে পারে সে নিজের ইচ্ছাটা বিক্রান্তের উপর চাপিয়ে দিয়ে কত বড় ভুল করেছে, তাই সে আর কথা বাড়ায় না। এরপর বিক্রান্ত ফোনটা খুঁজে জামালকে ফোন করে জানিয়ে দেয় যে ওই মেডিসিনের কথাগুলো সব মিথ্যা, ওগুলো সব কোড ল্যাঙ্গুয়েজ, আর এখন দুজন কমান্ডো তাদের পেছনে আসছে। সেটা শুনে জামাল ভীষণ ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে পূর্বাকে নিয়ে বাহিরে বের হয়ে আসে আর মিনাকে বলে আখিলেশকে ভিডিও কল করতে। এরপর ভিডিও কল অন রেখে সে পূর্বা কানের একটা অংশ কেটে ফেলে আর আখিলেশকে হুমকি দেয় যে আখিলেশ যদি কমান্ডোদেরকে ফিরে যেতে না বলে তাহলে এবার পূর্বার গলা কাটবে। সেটা দেখে বিক্রান্ত রাগের মাথায় বলে ওঠে, দেখেছেন ওরা পূর্বার সাথে কি করছে? গুরুরা কিছু করতে গেলে ওরা পূর্বাকে মেরেই ফেলবে। তখন আখিলেশও খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত গুরুকে সেখান থেকে ফিরে আসতে বলে। ততক্ষণে গুরু মেনকার কাছাকাছি পৌঁছে যায়। সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। পূর্বাকে এভাবে বিপদের মুখে ফেলে রাখা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ সে তো সবসময় পূর্বাকে মন থেকেই ভালোবেসেছে। সে খুব ভালো করেই জানতো পূর্বা ছোটবেলা থেকেই বিক্রান্তকে ভালোবাসে, কিন্তু এতে গুরুর ভালোবাসা কমেনি। তাই সে নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় আর রফাত হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়, যাতে জামালরা মনে করে যে গুরুরা সেখান থেকে ফিরে গেছে। অন্যদিকে শিখা আখিলের সাথে তার বাড়িতে চলে আসে, কিন্তু তার মাথার ভেতর কোনোভাবেই বিক্রান্ত আর ধর্মেশের কথাগুলো বের হচ্ছিল না। ব্যাপারটা নিয়ে সে খুব বেশি চিন্তায় ছিল, কিন্তু আখিলেশের মনে হচ্ছিল পরিবারকে ছেড়ে আসার শিখার মন খারাপ। তাই সে শিখাকে কমফোর্টেবল করার চেষ্টা চালিয়ে যায়। আখিলেশকে ডিপার্টমেন্ট থেকে একটা ছোট সুন্দর বাড়ি দেওয়া হয়েছিল, সেটা দেখে শিখা ইমোশনাল হয়ে পড়ে। তার তো এটাই স্বপ্ন ছিল, তার একটা ছোট্ট বাড়ি হবে, একটা ছোট্ট সংসার হবে আর একটা ছোট কুকুর থাকবে। ঘটনাক্রমে এসব ভাবতে ভাবতেই আখিল তার সামনে একটা ছোট্ট কিউট কুকুর ছানা হাজির করে। শিখা সেটা দেখে আরও বেশি ইমোশনাল হয়ে যায়। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছিল ঠিকই, তবে মানুষটা ছিল ভিন্ন, সেই সাথে পরিস্থিতিও। তাই খুশি হতে চাইলেও সে খুশি হতে পারছিল না। এদিকে জামাল আখিলেশকে ফোন করে বলে, আমি অ্যাড্রেস দিচ্ছি, এসে তোমার মেয়েকে নিয়ে যাও, তবে একা আসবে। সে অ্যাড্রেস শুনেই আখিলেশ বুঝে যায় তার মেয়েকে শেরপা কিডন্যাপ করেছে। শেরপার সাথে আখিলেশের আগে থেকেই শত্রুতা, তবে সেই শত্রুতাটা কেমন সেটা জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো আখিলেশ ফোনটা পেয়েই সাথে সাথে ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে আগেই লাইকা গাড়িতে কিছু মেশিন গান রেখে দিয়েছিল আর তাকেও একটা পিস্তল দিয়ে দিয়েছিল, যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আখিলেশ যখন সেখান থেকে রওনা হচ্ছিল তখন হঠাৎ বিক্রান্ত তার গাড়িতে উঠে বসে। সে বলে, আমি আপনাকে একা যেতে দেব না। তখন সে বিক্রান্তকে নিয়ে রওনা হয়, তবে লোকেশনে পৌঁছানোর আগেই সে হঠাৎ গাড়িটা থামিয়ে বিক্রান্তকে বলে, আমি পূর্বাকে কখনোই এটা জানাইনি যে তুমি অন্য কাউকে ভালোবাসতে। তোমার সাথে যে অপরাধটা করা হয়েছে সেটা আমি করেছি। পূর্বা তোমাকে মন থেকে ভালোবাসে। আমি হয়তো আজ নাও ফিরে আসতে পারি, তাই তোমাকে সবকিছু জানিয়ে গেলাম। পূর্বা তোমার কাছে ফিরে আসবে, তাই তোমার জীবিত থাকা জরুরি। এই কথা বলে সে বিক্রান্তকে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু বিক্রান্ত বাবা মেয়ের মৃত্যুটা নিজের চোখে দেখতে চাচ্ছিল। তাই সেখান থেকে একটা বাইক চুরি করে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে জামাল মেনকাকে ফোন করে জানায় যে মেডিসিনের বিষয়টা একটা ট্র্যাপ ছিল। সে মেনকে দ্রুত ফিরে আসতে বলে। মেনকা তার কথা মতো ফিরে আসছিল, তখনই রাস্তায় হঠাৎ তাদের গাড়ির উপর অ্যাটাক করা হয়। গুরু মেনকার সঙ্গীদেরকে মেরে তাদেরকে ধরে নিয়ে যায় জামালের রহস্য বের করার জন্য। ততক্ষণে জামালরা ওই লোকেশনে পৌঁছে আখিলেশের জন্য ওয়েট করতে শুরু করে, আর মিনা পূর্বাকে রুমের ভেতর নিয়ে গিয়ে তার কানের ড্রেসিং করতে শুরু করে। সেই সময় পূর্বা তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেটা শুনে মিনা বলে, একটু পরেই তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। এটা শুনে পূর্বার মনে আশা জাগে। এদিকে জামাল শেরপাকে ফোন করে তার পরিবারকে ফিরিয়ে দিতে বলে। তখন শেরপা বলে, আগে তুমি আখিলেশকে খুন করবে, তারপর আমি তোমার পরিবারকে ছাড়ব। এটা শুনে জামাল ভীষণ রেগে যায়, কারণ তাদের মধ্যে কথা হয়েছিল আখিলেশ সেখানে পৌঁছানো মাত্রই শেরপা জামালের পরিবারকে ছেড়ে দেবে। কিন্তু রেগে গিয়ে কোনো লাভ হয় না, শেরপা তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, তাই জামালকে তার কথা মেনে নিতে হয়। তখন শেরপা বলে, আখিলেশ বুলেট প্রুফ গাড়িতে আসবে এবং সে গাড়ি থেকে নামবে না, তাই সে সময় তার উপর অ্যাটাক করা যাবে না। তোমাদের হাতে শুধুমাত্র একটা সুযোগ আছে, যখন পূর্বা গাড়িতে ওঠার জন্য দরজা খুলবে সেই সুযোগেই তোমাদেরকে আখিলেশের উপর অ্যাটাক করতে হবে। জামাল সেই কথা মতো তার স্নাইপারদেরকে চারদিকে সেট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আখিলেশ সেখানে পৌঁছে যায়, আর ঠিক শেরপার কথা মতোই সে গাড়ি থেকে নামতে চায় না। শেরপা দূর থেকে সব দেখছিল, তার লোকেরা দূরে গাড়ি নিয়ে জামালের পরিবার সহ অপেক্ষা করছিল। তাই জামাল বেশি কথা না বলে মিনাকে পাঠিয়ে দেয় পূর্বাকে নিয়ে আসার জন্য।
পূর্বা তখন সুযোগ বুঝে মিনার গলা পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন পূর্বা রুম থেকে বের হচ্ছিল না, তখন জামালের কয়েকজন সঙ্গে চেক করার জন্য রুমের সামনে যায়। তখনই হঠাৎ পূর্বা দরজা খুলে তাদের উপর অ্যাটাক করে। আর্মি ট্রেনিং পাওয়ার কারণে সে খুব ভালোভাবে বন্দুক চালাতে পারত, তাই সে একে একে সবাইকে মারতে শুরু করে। সেটা দেখে আখিলেশও বেরিয়ে এসে সবার উপরে অ্যাটাক করতে থাকে। এটা দেখে শেরপার লোকেরা জামালের ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে শুরু করে। তখন জামাল সবকিছু ছেড়ে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে চলে যায়, কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারে না। শেরপার লোকেরা তাকে আটকে। এদিকে পূর্বা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপর থেকে পড়ে যায়। গুরু সেখানে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সৌভাগ্যবশত বিক্রান্ত সে সময় নিচে দাঁড়ানো ছিল, আর পূর্বা গিয়ে সোজা তার কোলের উপর পড়ে। পূর্বা এক নজর তার দিকে তাকিয়ে সেন্সলেস হয়ে যায়। বিক্রান্ত তখন ঠিক হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছিল না। যাই হোক, পূর্বাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয় আর একটা হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। এরপর বিক্রান্ত আড়ালে গিয়ে শিখাকে ফোন করে জানায় যে পূর্বা বেঁচে গেছে। সেটা শুনে শিখা হতাশ হয়ে যায়। তখন বিক্রান্ত হঠাৎ বলে উঠছে ওকে মারতে হবে, সেই সাথে নিজেকেও। আর কথা শুনে শিখার মাথায় যেন বাজ পড়ে যায়। সে বিক্রান্তকে বোঝানোর চেষ্টা করে যে তার এমন উল্টোপাল্টে ডিসিশন নেওয়া ঠিক হবে না, কিন্তু বিক্রান্তের কাছেও আর কোনো উপায় ছিল না। সে খুব ভালো করে জানতো পূর্বাকে মেরে ফেলার পর তাকে কেউ ছাড়বে না, আর পূর্বা যদি সুস্থ হয়ে ওঠে তাহলেও সে একদিন না একদিন ধরা পড়বে। তাই সবকিছুর সাথে নিজেকে শেষ করে দেওয়াটাই তার কাছে ঠিক বলে মনে হচ্ছিল, যে কারণে সে শিখার কোনো কথাই পাত্তা না দিয়ে ফোনটা কেটে দেয়। তখন শিখা তাকে আবারও ফোন করে, কিন্তু বিক্রান্ত ফোনটা বন্ধ করে দিয়েছিল। এসব দেখে শিখা খুব টেনশনে পড়ে যায়। আখিল বিষয়টা লক্ষ্য করে। সে শিখার কাছে এই ব্যাপারে জানতেও চায়, কিন্তু শিখা খুব কৌশলে ব্যাপারটা অ্যাভয়েড করে যায়। আরেকদিকে বিক্রান্ত গিয়ে একটা বালিশ দিয়ে পূর্বার মুখ চেপে ধরে। পূর্বা তখন ছটফট করতে করতে শেষমেশ মারা যায়, কিন্তু এতেও বিক্রান্ত থামে না। সে একটা চাকু দিয়ে তাকে একাধারে আঘাত করতে থাকে। সবশেষে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বেরিয়ে আসে। ঠিক সেই সময় বিক্রান্তের সেন্স ফেরে। তখন বোঝা যায় সে আসলে এতক্ষণ কল্পনা করছিল। এরই মাঝে ডক্টর এসে তাদেরকে জানায় যে পূর্বা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। সেটা শুনে সবাই হতবাক হয়ে যায়। তারা কেউ জানতোই না যে পূর্বা প্রেগনেন্ট। জানবেই বা কিভাবে? পূর্বা তো নিজেই জানতো না। প্রেগনেন্সির কথাটা শুনে গরুর মন ভেঙে যায়। শুরু থেকে তার বিক্রান্তের উপর সন্দেহ ছিল, তাই তার আশাও ছিল যে বিক্রান্ত দোষী প্রমাণিত হলেই সে পূর্বাকে নিজের করে পাবে। কিন্তু আজ তার সব আশা শেষ হয়ে গেছে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর বিক্রান্ত পূর্বার কাছে গিয়ে তাকে মারতে চায়, কিন্তু বাচ্চাটার কথা ভেবে আর কিছুই করতে পারে না। এমন সময় পূর্বার সেন্স পুরোপুরি ফিরে আসলে সে বিক্রান্তকে ডেকে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। মেয়েটা আসলেই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। তখন বিক্রান্ত তাকে জানায় যে সে প্রেগনেন্ট, তাই তার এখন আরাম করা উচিত। পূর্বা খবরটা শুনে ভীষণ খুশি হয়। এদিকে শিখা ভিকের সাথে যোগাযোগ করতে না পেরে শেষমেশ গোল্ডেনকে ফোন করে জানতে পারে যে বিক্রান্ত বাবা হতে চলেছে। এটা শুনে তার মনটা ভেঙে যায়। যেখানে সে ভয় পাচ্ছিল বিক্রান্ত নিজেকে শেষ করে ফেলবে, সেখানে উল্টো সে এখন বাবা হওয়ার খুশিতে আনন্দ করছে। এটা ভেবেই তার ভীষণ রাগ হয়। এরই মাঝে আকিল এসে তাকে জানায় যে তার বাড়ির পাশে ড্রেনে যে হাড়গুলো পাওয়া গিয়েছিল সেগুলো মাটনের হাড় না, মানুষের হাড়। যে কারণে পুলিশ এখন জিজ্ঞাসাবাদের জন্য শিখার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে কাদের বাড়িতে এখনও কেউ নেই। তখন শিখা বলে তারা তীর্থ করতে গেছে, আমার বিয়ের পর তারা তীর্থ করে মানত করেছিল। তাই আখিল তাকে তার মা বাবার সাথে কথা বলে বাড়ির চাবি জোগাড় করার ব্যবস্থা করতে বলে, না হলে অযথা বিষয়টা কোর্ট পর্যন্ত পৌঁছে যাবে। শিখা তখন তার কথা মেনে নেয়। তার বাড়িতে ধার্মেশের বডি কাটার সময় থেকে যাওয়া ছোটোখাটো হাড়ের টুকরোগুলোই পুলিশ খুঁজে পেয়েছিল, তবে আসল রাশির কোনো হদিস পায়নি। আরেকদিকে বিক্রান্ত পূর্বাকে না মারতে পেরে রাগে দুঃখে ওয়াশরুমে গিয়ে চিৎকার করতে শুরু করে। নিজের সন্তানকে নিজ হাতে সে কিভাবে মারবে? অনেক কষ্টে নিজেকে সামলে সে বাইরে বেরিয়ে আসে। তখন তার বাবা এবং পুরো পরিবার মিলে তাকে বোঝায়, তুমি যা ভুল করেছো সেগুলো ভুলে যাও, এখন তুমি বাবা হতে চলেছ, তাই নতুন করে সবকিছু শুরু করো। বিক্রান্ত বিষয়টা মানতে পারছিল না, তাই সে রেগে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন তার পুরো ফ্যামিলি পূর্বাকে দেখতে হসপিটালে আসে। সেখানে কথায় কথায় পূর্বা জানতে পারে যে ধার্মেশ আর বেঁচে নেই। সেটা শুনে পূর্বা ভীষণ কষ্ট পায়, কারণ ধার্মেশ তার আপন ভাই না হলেও আপন থেকেও কম ছিল না। গুরু সে সময় সেখানে ছিল না। পূর্বার প্রেগনেন্সির কথাটা শোনার পর সে আর তার সামনে যাওয়ার সাহস করেনি, তাই পূর্বা নিজেই চলে আসে তার সাথে দেখা করতে। সে ধার্মেশের খুনিকে খোঁজার জন্য গুরুর সাহায্য চায়। তারা এসব বিষয় নিয়ে আখিলেশের সাথে ডিসকাস করছিল। তখন আখিলেশ তাকে জানায় যে শেরপা ধার্মেশকে খুন করেছে এবং তাকে কিডন্যাপ করেছে। এটা শুনে পূর্বা অবাক হয়ে যায়, কারণ তারা 20 বছর যাবৎ শেরপাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পায়নি।
তাহলে আজ হঠাৎ করে সে নিজ থেকে এসে এসব কাজ কেন করবে? তখনই হঠাৎ গুরু বলে ওঠে, এসব সব কিচ্ছু করেনি, সেটা তোমাকে কিডন্যাপ করার আগেই তোমাকে খুন করার প্ল্যানিং করা হয়েছিল। এটা শুনে পূর্বা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে খুন করতে চেয়েছিল? গুরুর যেহেতু শুরু থেকেই বিক্রান্তের উপর সন্দেহ ছিল, তাই বিক্রান্ত নিজেই বলে ওঠে, আমি করতে চেয়েছি, আমি বোম ব্লাস্ট করিয়েছি, আমি কিডন্যাপ করিয়েছি। আর শুধু আমি নই, এই কাজে আমার পরিবারও জড়িত ছিল। যদিও সে কথাগুলো সত্যি বলছিল, কিন্তু পূর্বা সেটা বুঝতে পারে না। তার মনে হয় সে গুরুকে উপেক্ষা করে পূর্ব বিক্রান্তকে বিয়ে করেছে, তাই হয়তো গুরু ইচ্ছাকৃতভাবে বিক্রান্তকে সাফাচ্ছে। গুরু তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ধারণা ভুল, কিন্তু পূর্বা তার একটা কথাও শোনে না, তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই গুরুর মন খারাপ করে সেখান থেকে বের হয়ে যায়। এরপর পূর্বা বিক্রান্তের কাছে ডলির ব্যাপারে জানতে চায়। সে জিজ্ঞেস করে, ডলি কোথায়? তখন বিক্রান্ত বলে, হয়তো আর হাজবেন্ডের সাথেই আছে সে, নতুন বিয়ে হয়েছে, আর কোথায় থাকবে। তবে পূর্বার কেন যেন ব্যাপারটা হজম হচ্ছিল না, কারণ ডলির বাড়িতে যে গিয়েছে সে আর কখনো ফেরেনি। ধার্মেশের আগেও তাদের দুজন লোক ওই বাড়িতে যাওয়ার পর গায়েব হয়ে গেছে। তাই পূর্বার মনে হচ্ছিল এই ডলি মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু বিক্রান্ত সবকিছু অ্যাভয়েড করে যায়। তখন পূর্বা তাকে তার পুরো পরিবারকে পূর্বাদের বাড়িতে নিয়ে আসতে বলে, কারণ ওই কিডন্যাপার লোকটা এখনও অবাধে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাই পরিবারের কেউই এখন সুরক্ষিত নয়, যে কোনো সময় যে কারো উপর অ্যাটাক হতে পারে। তাই সে চাচ্ছিল তার বাবার বাড়ির আর শ্বশুর বাড়ির সবাই এক জায়গায় থাকুক, এতে সবাই সুরক্ষিত থাকবে। বিক্রান্ত তখন চুপচাপ তার কথা মেনে নেয়। সে রাতে অনেকবার শিখাকে ফোন করে, কিন্তু শিখা রাগ করে ফোনটা রিসিভ করে না। এদিকে পূর্বার বাবা তাকে বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু পূর্বার মাথা থেকে তখনও ডলির বিষয়টা যাচ্ছিল না। তার মনে হচ্ছিল নিশ্চয়ই সব ঘটনার পেছনে ডলির হাত আছে। কেন যেন তার পেটের উপরেও কিছুটা সন্দেহ হচ্ছিল, কারণ ডলি বিক্রান্তের বান্ধবী ছিল, তার কাছে সবকিছু খুব ঘোলাটে মনে হয়। তাই সে ওই সময় গুরুর সাথে দেখা করতে চলে যায়। গুরু তখন মেনকার মুখ থেকে শেরপা এবং ওই কিডন্যাপারের ইনফরমেশনটা বের করার চেষ্টা করছিল। গুরু ওই কিডন্যাপারের নাম জানতো না, তাই পূর্বা এসে তাকে জানিয়ে দেয় যে ওই লোকটার নাম জামাল। লাইকা তখন ইন্টারনেট থেকে জামালের ছবি বের করে পূর্বাকে দেখিয়ে কনফার্ম হয়ে নেয় যে ওই লোকটাই তাকে কিডন্যাপ করেছে। এরপর তারা শেরপাকে বাদ দিয়ে জামালের পেছনে উঠে পড়ে লাগে। তাদের ধারণা ছিল জামালকে ধরতে পারলে শেরপা পর্যন্ত পৌঁছানো যাবে। তারা মুহূর্তের মধ্যেই জামালের সব ইনফরমেশন বের করে ফেলে। জামাল একটা সময় একটা বড় গ্যাংস্টারের আন্ডারে কাজ করত। তার একটাই সমস্যা ছিল, সে ভীষণ রাগী। একদিন বসের সাথে ঝগড়া হতে সে তার বসকেই মেরে ফেলে। তারপর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে কিলার হিসেবে কাজ করতে শুরু করে। তবে তার কাজ শুধুমাত্র মানুষকে খুন করা, সে কখনোই কাউকে কিডন্যাপ অথবা অন্য কোনো কাজ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, শেরপা না হয় তাকে দিয়ে জোর করে পূর্বাকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু সে প্রথমে পূর্বাকে মারতে গিয়েছিল কেন? তাকে অর্ডারটা কে দিয়েছে? এটা নিয়ে গুরুরা ভাবতে শুরু করে। অন্যদিকে পূর্বা জামালের হাতছাড়া হওয়াতে শেরপার লোকেরা তাকে মেরে ধরে শেরপার সামনে নিয়ে যায়। এরপর শেরপা জামালের সামনেই তার বাচ্চা মেয়েটাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন জামাল তৎক্ষণাৎ বলে উঠছে, আমাকে 24 ঘন্টা সময় দাও, আমি আখিলেশকে তোমার সামনে হাজির করব। তখন শেরপা বলে, শুধু আখিলেশ না, সাথে পূর্বাকেও আনতে হবে, জীবিত অথবা মৃত। জামাল তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। এরই মাঝে যোগেশ নামের এক ইন্সপেক্টর বিয়ে বিক্রান্তের সাথে দেখা করে। ধর্মেশের আগে যে লোকগুলো মারা গিয়েছিল, অর্থাৎ কালীকান্ত আর থাপা, তারা মারা যাওয়ার আগে যে শেষবারের মতো তাদের সাথে ভিকির কথা হয়েছিল, সেই কল রেকর্ডিং যোগেশের কাছে ছিল। বিক্রান্ত সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন যোগেশ তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। তখন ভয়ে বিক্রান্ত তাকে বলে, তুমি এখন কিছুই বলো না, আমি পরবর্তীতে তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তখন যোগেশ বলে, এত কথা বলার কিছু নেই, তুমি যদি আমাকে 20 কোটি টাকা দাও তাহলে আমি আজীবনের জন্য গায়েব হয়ে যাব। স্বাভাবিকভাবেই বেকের কাছে এত টাকা ছিল না, কিন্তু শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ ছিল তার, তাই সে রাজি হয়ে যায়। এদিকে গুরু এবং পূর্বা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে ধর্মেশ ডলি ওরফে শিখার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে কখনোই বের হয়নি, অর্থাৎ ওই বাড়ির ভেতরেই তার সাথেই কিছু একটা হয়েছে। তাই পূর্বা গুরুকে দ্রুত শিখা আর তার ফ্যামিলিকে খুঁজে বের করতে বলে। পরদিন বিক্রান্ত পূর্বাকে গিয়ে বলে, আমি তোমার সুস্থভাবে ফিরে আসার জন্য মানত করেছিলাম, তাই একটু মন্দিরে যাচ্ছি পূজা করতে। তখন পূর্বা বলে, একা একা যেও না, আমি গুরুকে তোমার সাথে কাউকে পাঠিয়ে দিতে বলছি। বিক্রান্ত তখন তার কথা মেনে নেয়। এরপর সে বিক্রান্তকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এমন কিছু বলতে চাও যেটা এর আগে কখনোই বলনি? তখনও বিক্রান্ত কিছুই বলে না। এখন পূর্বা সরাসরি তার কাছে শিখার ব্যাপারে জানতে চায়। সেটা শুনে বিক্রান্ত একটু ঘাবড়ে যায়, কিন্তু এবারও কিছুই স্বীকার করে না, শুধু বলে দেয় শিখারা কোথায় আছে সে কিছুই জানে না। তখন পূর্বা আর কথা বাড়ায় না। এরপর বিক্রান্ত যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়, তখন তার সাথে গুরু লাইকাকেও পাঠিয়ে দেয়। লাইকাকে দেখে গোল্ডেন তার পিছন পিছন গাড়িতে উঠে বসে।
কারণ শুরু থেকেই গোল্ডেন লাইকার পেছনে লাট্টুর মতো ঘুরছিল। যাওয়ার পথে হঠাৎ রুফাত লাইকাকে ফোন করে যোগেশের ইনফরমেশন বের করতে বলে। বিক্রান্তের সাথে ডিল ফাইনাল হওয়ার পরেই সে পালিয়ে গিয়েছে, তাই লাইকা যোগেশের লোকেশন ট্রেস করে জানায় যে তারা যে মন্দিরে যাচ্ছে সেখানেই যোগেশ আছে। এটা শুনে বিক্রান্ত ভীষণ টেনশনে পড়ে যায়। সে মন্দিরে পৌঁছেই লাইকাকে গোল্ডেনের সাথে রেখে একা একাই ভেতরে চলে যায়, যাতে সেখানে গিয়ে জিজ্ঞেস করে কি আগে খুঁজে বের করতে পারবে। লাইকা এমন কাজ দেখে অবাক হয়ে যায়। তখন গোল্ডেন তাকে বোঝায় যে সে যেহেতু শর্ট ড্রেস পরে আছে তাই সে মন্দিরে ঢুকতে পারবে না। যাই হোক, বিক্রান্ত যখন সব জায়গায় যোগেশকে খুঁজে বেড়াচ্ছিল তখনই হঠাৎ জামালের সাথে তার দেখা হয়ে যায়। জামাল তাকে মারার হুমকি দিয়ে বলে, আমাকে তুমি আখিলেশ আর পর্বা কিনে দেবে, সেটা জীবিত হোক বা মৃত, আর না হয় আমাকে ঠোকার সুযোগ করে দেবে, যাতে আমি নিজ হাতে তাদেরকে মারতে পারি। দেখি তার কথা মেনে নেয়, তবে তাকে শর্ত দেয় যে সবার আগে তাকে যোগেশকে মারতে হবে। সেই কথা মতো জামাল যোগেশকে ধরে এনে একটা নির্জন বিল্ডিংয়ে আটকে রাখে। ততক্ষণে গুরুরাও সেখানে পৌঁছে গিয়েছিল। বিক্রান্তকে জামালের সাথে জড়িত দেখে যোগেশ এ ব্যাপারে পূর্বাকে জানিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে। তখন জামাল বিক্রান্তকে বলে, ওকে মেরে ফেলো, না হলে একদিন ঠিক মুখ খুলবে, টাকা দিয়ে লাভ হবে না। তখন বিক্রান্তের হাত কাঁপতে শুরু করে। সেটা দেখে জামাল যোগেশকে গুলি করে মেরে ফেলে। সেই গুলির শব্দ পেয়ে গুরু পৌঁছে যায় সেখানে, কিন্তু ততক্ষণে জামালরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যবশত সেখানে গুরুর লাশ এবং তার রক্তে একটা জুতোর ছাপ দেখতে পায়। সে ছাপটা রুফাতের কাছে পাঠিয়ে জামালের সাথে ম্যাচ করলেই বোঝা যায় ওই জুতোর ছাপটা জামালেরই ছিল, অর্থাৎ জামাল যোগেশকে খুন করেছে। তবে ভিডিও যে তার সাথে ছিল সেটা গুরু জানতে পারে না। ততক্ষণে বিক্রান্ত সেখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসে। তবে ফেরার আগে জামাল বিক্রান্তকে একটা ট্রান্সমিটার দিয়ে দেয়, যার মাধ্যমে তারা 100 মিটার ডিস্টেন্সে কথা বলতে পারবে। তারা দুজনে প্ল্যান করে যে কিভাবে জামাল পূর্বা আর তার বাবাকে খুন করবে, আর বিক্রান্ত কিভাবে তাকে এই কাজে সাহায্য করবে। পরদিন ধর্মেশের শ্রদ্ধের অনুষ্ঠান ছিল, তাই বিক্রান্ত জামালকে বলে, আমি তোমাকে বাড়ির ভেতরে ঢুকাতে পারবো না, তবে কালকে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তাই বাড়ির সামনে গ্রাউন্ডে সবাই জড়ো হবে, তখন তুমি সুযোগ বুঝে তাদের দুজনকে মেরে ফেলতে পারো। বাড়ির পাশে একটা গোডাউন ছিল, বিক্রান্ত জামালকে সেই গোডাউনে থাকতে বলে। সেখান থেকে সে স্পষ্টভাবে আখিলেশ এবং পূর্বাকে দেখতে পাবে। জামাল তার কথা মতো প্রস্তুতি নিতে শুরু করে। পরদিন অনুষ্ঠানের সবাই জড়ো হলে বিক্রান্ত খুব কৌশলে সব গার্ডদেরকে নিজের কাছে ডেকে নেয়, আর সেই সুযোগে জামাল লুকিয়ে ওই গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। এদিকে বিক্রান্তকে এত গার্ডের সাথে কথা বলতে দেখে রুফাত একটু অবাক হয়ে যায়, তবে তাদের মনে কোনো সন্দেহ হয় না। এরপর বিক্রান্ত সুযোগ বুঝে শিখাকে ফোন করে পালিয়ে নেপালের বর্ডারের পাশে একটা গেস্ট হাউসে দিয়ে গা ঢাকতে বলে। সে তার বাকি আত্মীয়দেরকেও সেখানে পৌঁছাতে বলে, কারণ জামাল তাকে আশ্বস্ত করেছিল যে সে যদি আখিলেশ আর পূর্বাকে মারার ব্যবস্থা করে দেয় তাহলে জামাল তার পরিবারকে সুস্থভাবে নেপালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তবে তার জন্য 5টার মধ্যে তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। এটা শুনে শিখা ভীষণ টেনশনে পড়ে যায়। আখিলের চোখ ফাঁকি দিয়ে সে কিভাবে সেখানে পৌঁছাবে। এদিকে বিক্রান্ত তার ফ্যামিলিকেও লুকিয়ে নেপালের বর্ডারে চলে যেতে বলে, কিন্তু তার বাবা কোনো মতেই সেখান থেকে যেতে রাজি হয় না, বরং বিক্রান্তকে আইডিয়া দিতে শুরু করে কিভাবে সেখান থেকে এই ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু বিক্রান্ত যা কিছু করেছে তাতে সেখানে থাকলে তাদের বিপদ হবে, কিন্তু তার বাবা কোনো মতেই সে কথা মানতে চায় না। তবে শেষমেশ যখন তারা জানতে পারে বিক্রান্ত ধর্মেশকেও মেরে ফেলেছে, তখন তারা বুঝে যায় তারা আসলে এখানে থাকতে পারবে না, থাকলেই বিপদ। তাই বিক্রান্তের কথা মতো লুকিয়ে বাবুর্চির ট্রাকে করে সেখান থেকে বেরিয়ে আসে। এরই মাঝে বিক্রান্ত গিয়ে শিখাকে ফোন করে, কিন্তু শিখার সামনে তখন আখিল বসেছিল, তাই সে ফোনটা রিসিভ করে না। এরপর আখিল অফিস থেকে বেরিয়ে গেলে সে ভিকির কথা মতো ব্যাগ গুছিয়ে ছেড়ে রওনা হয়। এদিকে সবে অনুষ্ঠানের জন্য এক জায়গায় জড়ো হয়ে বসলে জামাল নিজের পজিশন নিয়ে নেয়। তবে আখিলেশ আগে আগে সেখানে পৌঁছে গেলেও পূর্বা তখনও আসেনি, তাই বিক্রান্ত চলে যায় পূর্বাকে ডাকতে। তখন পূর্বা বিক্রান্তের হাতটা তার পেটে নিয়ে রাখলে ভিকি প্রথমবার তার বাচ্চার হার্টবিট ফিল করতে পারে। সে অনুভূতিটা তার মন বদলে দেয়। সে সিদ্ধান্ত নেয় সে পূর্বার কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র আখিলেশকে মারবে। তাই সে পূর্বাকে রুমে রেখে জামালকে সিগন্যাল দেওয়ার জন্য আখিলেশের পাশে গিয়ে বসে। কিন্তু আখিলেশ দুজনকে একসাথে মারতে চাচ্ছিল, তাই সে বারবার বিক্রান্তকে জোর করতে থাকে পূর্বাকে ডেকে আনার জন্য। একটা পর্যায়ে বিক্রান্ত বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যেতে থাকলে আখিলেশও তার পেছন পেছন উঠে যায়, আর সে সময় জামাল রাগের মাথায় আখিলেশের উপর গুলি চালিয়ে দেয়। এতে সেখানে থাকা সবাই ভয়ে ছোটাছুটি করতে শুরু করে, আর গুরু এবং তার সঙ্গীরা জামালকে ধরার জন্য উঠে পড়ে লাগে। সেই ফাঁকে বিক্রান্ত সেখান থেকে বেরিয়ে আসে, আর শিখাও ততক্ষণে গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিল। কিছুক্ষণ পর বিক্রান্ত তাকে ফোন করে সেখান থেকে বেরিয়ে আসতে বললে, শিখা বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর সাথে সাথেই হঠাৎ পূর্বা তার সামনে চলে আসে।
তার সাথে আরো অনেকেই ছিল। তারা শিখাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে। সে শিখা তখন ভীষণ ঘাবড়ে যায়। এদিকে জামাল গুরুর হাত ধরে পড়ে যায়। বিক্রান্ত তখন একটা মন্দিরে শিখার জন্য ওয়েট করছিল। শিখাকে ধরার পর পূর্বা সেখানেও পৌঁছে যায়। তাকে দেখে বিক্রান্ত খুব ভয় পেয়ে যায়, কিন্তু কোনো রিয়াক্ট করে না। এই ঘটনার বেশ কয়েক মাস পর শিল্পা ওয়ার্সোতে গিয়ে একটা মহিলার সাথে দেখা করে। সে ক্যান্সার পেশেন্ট ছিল। শিল্পা তাকে বলে, আমি পূর্বাকে আনতে পারিনি। আমার মনে হয় তাকে তার বাবার ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। সত্যিটা জানলে সে নিজেই চলে আসবে। মহিলাটা তখন কোনো কথাই বলে না। এদিকে আমরা বিক্রান্তকে অনেকগুলো লোকের সাথে যুদ্ধ করতে দেখি। একটা পর্যায়ে গুলি লেগে তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়, আর সেও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে যখন তার পিস্তলটা হাতটা ধরতে চায়, তখনই পূর্বা তার হাতটা ধরে বসে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পের শেষে অনেকগুলো প্রশ্ন থেকে গেছে। সেদিন নেপালের বর্ডারে কি হয়েছিল, আর ওই মহিলাটাই বা কে ছিল, এবং বিক্রান্ত কাদের সাথে যুদ্ধ করছিল। আশা করা যায় আমরা খুব দ্রুতই এই সিরিজের 3rd পার্ট দেখতে চলেছি, আর সেখানে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারবো। আজকের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। তাহলে আমরা সিজন 3 রিলিজ হওয়ার সাথে সাথেই তার গল্পটা আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। তবে আজকের মতো বিদায় নিচ্ছি।